আমি সবার সঙ্গে একটা ঘরোয়া বৈঠক করার জন্য অনেকদিন থেকে চিন্তা করছিলাম, কিন্তু আমার অভিজ্ঞতার অভাবে সেটা করে উঠতে পারতেছিলাম না। শুরু হয়েছিল যখন আমরা ডিসি কনফারেন্স করলাম, আমার খুব ভালো লাগলো যে সবার সঙ্গে দেখা হলো। সঙ্গে সঙ্গে বললাম যে আমরা জেলা পুলিশ সুপারদের নিয়োগ একটা করতে পারি, এরকম খুব ভালো হবে, একটা নিয়মিতভাবে করে হোক। তো বেশ কয়েকবার বলেছি, মনে হচ্ছে একটা কাজ হবে, কেউ এটা অর্গানাইজ করবে, কিন্তু আমাদের এটা কথায় কথায় রয়ে গেছে, এটা হয়নি। শেষে আইডিয়া নিয়ে সম্প্রতি আবার কথাটা উঠাতে, তো ঠিক আছে এটা আমরা করি। একটু দেরিতে হলো, এটা হলো, আমরা সবাই একত্রে বসলাম, খুব ভালো লাগলো সবার সঙ্গে দেখা করে, যেটা আশা করেছিলাম। এই জন্য সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। কিন্তু সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হব। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। কাজ করার তো একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। যদি ব্যর্থ হই, মনে করে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে, চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি। এটা প্রথম চোটে মনে পড়লো যে করা। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, তাই যদি হয়, তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। আর কথা বলার আরেকটা কারণ ছিল, যে কারণে বসতে চেয়েছিলাম, সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি, এখন সরকারে যোগদান পরেও বলছি, বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ। আমি বারে বারে এটা অনুভব করি। এটা শুধু রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না, ব্যক্তি হিসেবে, দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা, এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি। কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না, থেকে যাচ্ছি। আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা। এবং
জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। কেন হারিয়ে ফেলা খুব সোজা, মুহূর্তে হারিয়ে যাবে। এই সম্ভাবনাকে ধরে রাখা, যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে, নিয়মতান্ত্রিক দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, সেটা তো বটেই। আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে, এরকম একটা দেশের সম্ভাবনা আছে। এটা কোনো আত্মতুষ্টির জন্য না, এটা আমরা, আপনারাও নিশ্চয় দেখবেন, তোমরা দেখবে এটা, যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সুযোগ আছে। আমি একটু কয়েকটা উদাহরণ দিই। এই যে গণ অভ্যুত্থান হলো, এটা মহারক্ত বিরাট একটা কাণ্ড, ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হলো। লন্ডভন্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম। সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করলো। শুধু মিনমিনে সমর্থন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে করো, ওরকম না, উৎসাহ করে এসে আসলো। তারা যেরকম মনে করেছে যে হ্যাঁ এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গী হবে সবাই। আমাদের উপরে তারা ভরসা করেছে, যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই। আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায়, যে মনে হয় যে না কী হবে, এই তো 2 দিন পরে আবার সব পাল্টে যাবে, কয়দিন থাকবে এটা দেখি আমরা। এটা প্রশ্নবোধক নিয়ে অগ্রসর। আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া, আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা এটা করবই, আমরা করার সামর্থ্য আছে আমাদের। এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে, যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করে। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম আইন ও শৃঙ্খলা, আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই, যেটা এটা আনন্দের লড়াই, এটা কোনো কষ্টের লড়াই না। যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে, নিজের কাছে ফুর্তি লাগে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে, এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে। আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময়, নতুন বাংলাদেশ, এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার এক যুগ, আমাদের ভয়ঙ্কর একটা যুগ। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিনে আসতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটু দেখিয়ে ছাড়বো। আমাদেরকে সবাই গালিগালাজ করে, মন্দ বলে, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ
সৃষ্টি হবে। আমরা একটা তাতে বড় রকমের ভূমিকা পালন করব, কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা। এইটা আমরা প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে। দেশটা উড়ান দিতে হলে তার একটা মোমেন্টাম জেনারেট করতে হয়। এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা, যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা। মুখের কথা না, মানুষ দেখলেই, পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায়। এখন পুলিশ দেখলে ভয় পায়, কি আমাদের খ্রিস্টের মধ্যে আটকে হলো, একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। পুলিশ হলো বন্ধু, এটাই হলো। কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়, তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই, দুনিয়া সবাই দেখে, মানুষ, দেশের মানুষও দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটার জন্য সে দেখলে মনে হয় যে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে, যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে, সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ। এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে, সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা, এটাই হলো আমাদের মূল কাজ। এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হলো, আমি যে সুযোগের উপরে জোর দিচ্ছি, অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি। মাঝে মাঝে লোকে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য, বলতে শুনতে ভালো লাগে, কিন্তু অন্তঃশাসন না। আমরা সেভাবে বলার চিন্তা করি নাই। আমরা বাস্তবিক পক্ষে মনে করেছি যে এটা একটা মস্ত বড় সুযোগ। এটা নতুন দেশ, যেমন নতুন দেশ আর আশেপাশের 2-4টা দেশের সঙ্গে পাল্লা দেবে তা না। আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দিকে দেখে লোকে হাততালি এসছে, বাংলাদেশ নেমেছে এবার। ওরকম চাই, ওরকম এমন করতে পারি। এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু ভাবনা চিন্তা সৃষ্টি, তা না। আমরা বাস্তবে পারি, আমাদের সেই সুযোগ আছে। সেই সুযোগগুলোর কথা বারে বারে বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কী করতে পারি? অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ, এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই ভাবা দেবে যে হ্যাঁ, একটা কাজ। এবং আশেপাশের যারা আছে তারা বলবে যে ভাই, আপনার একটা কাজ দেখালেন এবার। এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এই কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেখে, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখবো, ভালোটা আগে করবো। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, 1-2 করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী পাল্টায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। সেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য, যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কী কী করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি। যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক, তো এটা তো আর একক কোনো উপদেষ্টা মহাদেব হুকুম দিয়ে দিল আর তোমরা করে ফেললে, এরকম না। এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে। এবং বাংলাদেশের যত টিম আছে
সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা, পুলিশ টিম। আমরা বহু টিম আছে, ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস, কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে। ওই যে বললাম তো পরিবেশ তার হাতে, পরিবেশ মানে কাজ করার পরিবেশ। এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে, না পারার কিছু নেই। এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে, দুঃখ এসে থাকে, এই হলো সুযোগ। এই দুঃখটাকে মোচন করার জন্য এমন কাজ করব, মানুষ ওটা শুধু ভুলে না, এই যেটা নতুন কাজ সেটা দিয়ে আমাকে স্মরণ করবো। অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে, তারা পরিষ্কার দেখবে যে আমরা কী করি না করি, এই জিনিসটা করা। তো সেটা বলবো যে আমরা তো করতে চাই, কীভাবে করব, আমাদের তো সুযোগ দিচ্ছে না। এই সুযোগটা কীভাবে আমরা করতে পারি? আমরা সবাই মিলে একটা টিম, তোমরা একটা টিম আলাদার ওপর না, আমরা সবাই মিলে একটা টিম। তোমাদেরটাও সেই সুযোগ করে দিতে হবে, যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো, সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি। বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা যে বললাম যে মস্ত বড় সৌভাগ্যবান জাতি, তার মানুষ, মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ, এর কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই, খালি বাড়ছে তো বাড়ছেই, এতগুলো মানুষ। বাস্তব পরিস্থিতি তো উল্টা। আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই, মানুষের শক্তি। মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে। মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে, যে সমস্যা দিকে সে সমস্যাকে উল্টে ফেলে। এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিন্তাও করে না, এটা সমস্যা ছিল, এটা এসে অদ্ভুত রকম করে পাল্টে ফেলছে। আমাদের সেই সামর্থ্য আছে, কারণ আমাদের যে জনসংখ্যা তার বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ। এরকম দেশ দুনিয়াতে নাই, এত মানুষ, এত তরুণ মানুষের দেশ। এবং সে তরুণ অসহায় তরুণ না, তারা নানা বুদ্ধি সল্লা করে, এটা করে ওটা করে, কোনো জিনিস বাদ থাকে না। আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে, তার ব্যাখ্যা করলে দেখা যাবে কী রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে নিজে সব করে ফেলেছে। আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি, সরকার বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, ব্যবসা বাধা দিয়েছে, কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে। আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি। সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা, আমরা সে বাধাকে তাকে দিয়েছি, সেই বাধাকে অতিক্রম করে তাকে করতে হয়েছে। এখন আমাদের যেটা শপথ নিতে হবে, যেটা সিদ্ধান্ত নিতে হবে, যে মানুষকে আমরা বাধা দেব না, তার পথকে আমরা সহজ করব, তার পাশে থাকবো। তাহলে দেখবো যে এই দেশের এখন সমস্যা হবে না। শুধু তার পাশে থাকা, শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে। তাকে বলতে ভাই আইনটা পাল্টেন না, আইনটা হাতে নিয়েন না, আইনের ভিতরে থাকেন, আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য, আইনের ভেতরে থাকেন। আর আমি নিজে যদি আইন ভঙ্গ করি তাহলে সে তো বলবে যে আচ্ছা আমি কি, আপনি কি আমার ওয়াজ করতেছেন, সেই ওয়াজটা আপনি নিজে মানতেছেন না, সে হাসবে। এটা কোনো অর্থ থাকবে না। কাজে নিজে আগে মানি যে আমি আইনের ভেতরে থাকবো, এবং তখন সে মানবে যে হ্যাঁ আইন এটা আমাদের করতে হবে, যে করা যায়। সম্ভাবনার কথাটা বললাম, এই সম্ভাবনাটা কীভাবে আমরা কাজে লাগাবো। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা হাতে খুব বেশি সময় নেই। আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। তো কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা। কাজে কী কী সংস্কার, আমরা সংস্কারের জগৎ দিচ্ছি, তোমরাও সংস্কারের কথা বলছো, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না, কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। যে আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলবো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। এটা হলেই আমরা ওই ক্ষেত্রটা প্রস্তুত করলাম। এই ক্ষেত্র প্রস্তুত করলেই আমরা থাকি আর না থাকি, এটা দেশ থেকে যাবে, এটা চলবে। অন্যরা মনে করবে যে না এটা সুন্দর চলছে, এটা চলতে থাকবে, সেই জিনিসটা করে। যেহেতু নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, তবে ডেসপারেট হয়ে যাবে, আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিসের আইন, তুমি আমাকে আইন দেখাও, এসব হবে। আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে, যাতে করে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকারের আইনের সরকার যেন হয়, আইনের মারফতে যে এসছে।
যে আইন ভেঙে ভেঙে এসছে সে সরকার কোনোদিন আইন রাখতে পারবে না, কারণ সে ভাঙারই অভ্যাসটা। কাজে এই যে সুযোগের কথাটা বললাম, এই জন্য বললাম এই সুযোগটা হলো এমন যে আমরা যাতে ভবিষ্যতের সরকারটা যেন আইন মানার সরকার হয়, এটার জন্য আমরা নিশ্চিত করতে পারি। সেটারও দায়িত্ব তোমাদের হাতে, যেহেতু নির্বাচনটা তোমাদের হাত দিয়ে হবে। কারো কথা মানার দরকার নাই, না অন্তর্বর্তীকালীন সরকার না অন্য সরকার যারা নির্বাচন করছে তাদের বিষয়ে কারো কথা। আইন যা বলে তুমি আইনের ভেতরে থাকো, তাহলে পরবর্তী সরকার আইন মানার সরকার হবে। আর যদি বলছে হ্যাঁ ওরা কি আছে, ওরা তো আসতেছে, ওদের কুটুম মানুষ ছাড়া আমরা কি করব, তাহলে আমরা অন্যদিকে চলে গেলাম। যেই হোক সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না, বলে আমরা আইনের ভেতরে আছি। আইন আমাদের যা নির্দেশ দেবে সে নির্দেশ, আপনারা আইন পাল্টান, আমরা সে নতুন আইন সেভাবে করবো। ওই জিনিসটা যেন শক্ত থাকে, যে আইনের ভেতরে থাকবো, যাতে ভবিষ্যৎ আমাদের আবার এই পুরনো জগতে ফিরে যেতে না। আমাদের শুধু ভয় হলো আবার অন্ধকারে যেন হারিয়ে না যায়। এক মহা অন্ধকার থেকে আমরা পার হয়ে এসেছি, আমাদের কপাল ভালো, ছাত্ররা আমাদেরকে সেটার থেকে মুক্তি দিয়েছে। আমরা যেন আবার এই গর্তের মধ্যে ঢুকে না পারি, তাহলে আমাদের আর রক্ষা নেই, আমাদেরকে কেউ আর উদ্ধার করতে পারবে না। তো আজকে খুব ভালো লাগলো আলাপ করে, আরেকটা বিষয় আলাপ করে নিয়ে বলতে, তোমাদের তো বিভিন্ন জেলার থেকে এসছো, বিভিন্ন রকম কাজ। অন্য সময় আমি বলেছি, আবার তোমাদের সঙ্গেও বলি সেটা কথা, এক একজন এক একভাবে কাজ করবে, নিজের সৃজনশীলভাবে কাজ করবে। আমার সমস্যা আমি জানি, আমার এলাকার সমস্যাটা কি। উপর থেকে হুকুমের অপেক্ষার দরকার নেই, উপরওয়ালারা হুকুম দেবে নানা জিনিস। আমি আমার জগতের সমস্যাটা দিকে, আমার জেলার কী কী সমস্যা, এটা আমি একটা তালিকা নিয়ে নেবো। এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলো আমি করবো। নিজের একটা ব্যক্তিগত একটা ডিসিশন, এটা আমি করবো। এই জিনিসটা আমি সহজ করে দেবো, এই জিনিসটা আমি করবো। যে সমস্ত জিনিস আমার দরকার, যেমন আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে, বিশেষ করে নারীদের বিষয়ে এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া। এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিকে যাবে, তার মনের মতো একটা ভীতি টানবে, তাকাতে তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে, না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো, বুঝতে পারছে না। কোন কাপড় পরবো বুঝতে পারছে না, কোনটা আমি নিরাপদ হবো, আমার নিরাপত্তা কথা। বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে, তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া, যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে, আমি সেই আইন প্রয়োগ করার মালিক, আমি আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার, আমি এই অধিকার নিশ্চিত করবো, আমার এলাকায় আমি নিশ্চিত করবো। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক, আমি হলাম সরকার, আইনের সরকার। কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয়। তারপরে আরও নানা রকমের অধিকার আছে, সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ, সে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তা না হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পারি। সংখ্যালঘুদের নিরাপত্তা একই ব্যাপার। নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদেরকে এক্সিকিউট করতে হয়। কাজে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা ইত্যাদি, এইগুলো যেন আমরা করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু পরিষ্কার করি। আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ গড়ব এবং
খুব দ্রুত আমরা এগোতে পারবো। সব ঠিক আছে, এগুলো কোনোটাই পেছনে কোনো প্রশ্নবোধক নেই, এগুলো নিশ্চিত একটা বিষয়। কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কীভাবে হয়? পরিষ্কার, লোকে সুযোগ গ্রহণ করবে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে বলবে। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কী হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যুদ্ধ পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। কাউকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না। সেও দেশের নাগরিক, কাজে দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে, যদি নাগরিক হিসাবে থাকে। আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরও প্রচণ্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এগুলো তোমরা পরিচিত, সব অপপ্রচার যে হয়, অপপ্রচারের একটা মহা কারখানা আছে। নিত্য নতুনভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে বলবে যে আসল কথা তুমি বুঝতে পারতেছ না এটা কী হইতেছে। কাজে সেটার থেকে বাঁচা, এই অপপ্রচার থেকে বাঁচা। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই এটাকে পরিষ্কার করে ফেলতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারা এই অপপ্রচার করছে, কারা এই ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কী পরিমাণ টাকা আছে সেটা পত্রপত্রিকায় তোমরা দেখতেছো। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয় করতে, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা। আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সে নতুন বাংলাদেশ দিকে আমরা অগ্রসর হব। এটা ডিসিদের মিটিংও বলেছিলাম, এখানেও সেটা বলি আমি, এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এটা হলো যে আমরা 64 জেলার 64 জন দায়িত্বে আছে। 64 জন তো একরকম না। একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না, একটা হলো যে কেউ অ্যাক্টিভ, কেউ একটু ইনঅ্যাক্টিভ, দুদিন পরে করতেছে, আজকে যেটা করার কথা কালকে পূর্ব পরশু করবে, এরকম। তো সেটা যে আমরা যাচাই করবো কীভাবে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি, কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে। কী করা? প্রস্তাব দিচ্ছি যে র্যাঙ্কিং করা, প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, ফুর্তি লাগে। আমার একেবারে লেজের গোড়ায় দিয়েছি, আমার খুব খারাপ লাগে, আমি পারি, তখন আমার একটু গোসা লাগে যে কী বলে ওই কারণে আমার উপরে যায়, আমি হচ্ছে অনেক ভালো করি। কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ, আমাকে এই জন্য দিচ্ছে। পরে বলছে না, ওরটা অত খারাপ, ওটা তো ভালো না, ও তো আমার উপরে চলে গেছে। এই জিনিসটা করে, এটা খেলার মনোবৃত্তি থেকে, কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না, যে এটা খেলোয়াড়, যে সবাইকে জানানো হবে এই
কী ক্রাইটেরিয়াতে হবে সেই ক্রাইটেরিয়াটা তার ঠিক করে দেবেন। তোমরা জানো যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় 1 থেকে 64। তো আমাদের যেটা হবে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবে যেটা হবে, একই ব্যক্তি বারে বারে 64তে থেকে যায়, এটা নিয়ে এখন আমাদের সন্দেহ। যে আগে যে 64 ছিল 64, তারপর 63তে চলে গেছে, তারপরে 50-এ চলে গেছে, তারপরে 32-এ চলে গেছে, সে নড়াচড়া করে। এইগুলো 64 আর নড়ে না দেখি, খালি ওখানেই থাকে। তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে। হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম, অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম। সেটার দিকে নজর দেওয়া, তার একটু সাহায্য করা, যে একটু নড়াচড়া, একটু 1 ধাপ উপরে ওঠার চেষ্টা করো, উৎসাহিত করা। কেন এটা উৎসাহিত করা, ইনসেন্টিভ দেওয়ার জন্য, যে আমরা দেখালাম যে কী হলো। ওই শুধু নজর রাখা যে জায়গাতে আছে নিচের দিকে, সেই নিচের দিকে থেকে যাচ্ছে, উপর দিয়ে ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না, তাহলে তাকে ট্রেনিং দিতে হবে, তাকে একজন সাহায্য করে দিতে হবে, যাতে করে সে একটু উপরে উঠতে পারে। আর যে 10-এর মধ্যে ঢুকে গেছে আর 10 থেকে নামতেছে না, তো বাবা সে শক্ত করে ধরছে, সে ভালো, তার দিকে একটু নজর রাখা, যে হ্যাঁ ভালো কাজ, ভবিষ্যতে অনেক কাজ দায়িত্ব দেওয়া যাবে থাকে, যে 10-এর মধ্যে থাকে, প্রত্যেকবারের দিকে 10। এরকম একটা প্রক্রিয়া হলে ফুর্তি লাগে কাজ করার মধ্যে। তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আমরা পুলিশ রিপোর্ট করা, কী বলে এটা, মামলা রুজু করা, এগুলো অনলাইন, এগুলো আছে না, অনলাইন চালু করে কাজ হচ্ছে আমি ভালো। এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখন অনলাইন করার চেষ্টা করি। এটা দিয়ে শুরু হলো অনলাইন, এটা মামলা রুজু করা। আমরা দেখবো তো কোন জেলাতে কয়টা হয়, এটার একটা ছবিটা দিয়ে দেওয়া, টেবিলটা দিয়ে দেওয়া। এই জেলাতে এই মাসে, এই মার্চ মাসে 32টা হয়েছে, এই মাসে, আগের মাসে 30টা ছিল, আগের মাসে 20টা ছিল, এখন 32টাতে আছে। আরেকজনের প্রথম মাসে 20টা ছিল, তার মধ্যে 40 হয়েছে, তারপর 80টা হয়েছে। দ্রুত চলে যাচ্ছে। একই কাজ, একজনে সবাইকে উৎসাহিত করছে, যেখানে কাজ আটকে যাচ্ছে সেখানে তাকে সাহায্য করছে, যে আমি ফোন করতেছে, ভাই কি আমাদের এখানে আটকাই দিলেন, এটা চলতেছে না, আমার পারতেছে না, তো আমরা আমাদের বারবার কমপ্লেন আসছে, আসেন একটু ঠিক করে দেন, নাহলে আমি পিছিয়ে যাবো। অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে হবে। আসতেছে মামলা, আসতেছে, কিন্তু লিখিতভাবে আসতেছে। আমরা বলি না, লিখিত মামলা আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। এটা অনলাইনে আসতে হবে। অনলাইনকে তাকে অভ্যস্ত করা, যে হ্যাঁ আসলে ভাই আপনাকে দেখাই দেবো, আর চলেন আপনি অনলাইনে করেন। এটা সে তো জানে না অনলাইন প্রথম দিকে, কাজে আসলেও একজন বলবো আসছে, একজন সময় হয়ে গেছে, আপনি তো অনলাইন শিখে ফেলেছেন, ওইখানে শহরে অমুক জায়গাতে আছে, ওরা করে এগুলো, আপনি ওখানে যেন ওরা করে দেবে, আমার কাছে আসার দরকার নেই। উৎসাহ সহকারে তারা দেবেন, যাতে আর নম্বরটা বাড়ে, আপনার অনলাইনের সংখ্যাটা বাড়ে। যত অনলাইনের সংখ্যা বাড়বে তত বুঝলাম যে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনিশিয়েটিভ নিলে কাজটা হতে পারে, সে কাজগুলো করে দেওয়ার জন্য। এরকম প্রত্যেকটা জিনিস মানে অনলাইনের মধ্যে আমরা আনতে থাকবো। ন্যাশনালি অনেক জিনিস আমরা অনলাইন নিয়ে আসবো, যেমন কর দেওয়া, ট্যাক্স দেওয়া, পুরো ট্যাক্স সিস্টেমটা অনলাইন হয়ে যাবে, অনলাইনে দেবে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। এগুলো আছে, দোকান আছে, তার জন্য এখানে আমি ট্যাক্স দিতে পারি, ব্যাট দিতে পারি, যা যা করতে হয়, লাইসেন্স নিতে পারি, সব কিছু দেওয়া হচ্ছে। আমার তথ্য দিলে সে আমার লাইসেন্সটা দিয়ে দেয়, ফুরে গেছে, তার সঙ্গে আর কোনো কিছু, দোকান সাজাই বসে আছে, আমি শুধু গিয়ে টাইপ করতেছি। এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা ওই সিস্টেমে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। যেমন এখন ইয়ের ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে বলেছি, নিশ্চয়ই তোমাদের নজরে এসছে। আমরা বলছি পুলিশ ভেরিফিকেশন লাগবে। প্রথম সব চমকে গেছে, আর বলে যে পুলিশ ভেরিফিকেশন, এত অভ্যস্ত হয়ে গেছে আমরা পুলিশ ভেরিফিকেশনে, যেটা তুলে দেওয়া মাত্র চমকে উঠেছে। কারণ অথচ এটা কোনো দরকার নেই। আমি এই দেশের মানুষ, আমার এনআইডি ছাড়া প্রতিষ্ঠিত করেছে, আমি এই দেশের নাগরিক। নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমার যদি কোনো কেস থাকে, মামলা থাকে, সরকার আমাকে সেটার জন্য বাধ্য করে বলেছে, না এই লোকের মামলা আছে, তাকে কোনো সময় পাসপোর্ট দেওয়া যাবে না, সেটা সে করতে পারে। তার ইয়েতে গেলেই আমরা পাবো, তার আইডিতে গেলেই আমরা পাবো ডেটাবেসে, যে তার নামে মামলা আছে, পরিষ্কার হয়ে। কারণ ভেরিফিকেশনের দরকার নেই। এই একটা মামলা মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, সে বেচারা পাসপোর্ট পাচ্ছে। তো আমরা বলছি কিন্তু ভেরিফিকেশন লাগবে না। তখন প্রশ্ন উঠলো, এটা একটা বিপদে ফেললেন আমাদের। রোহিঙ্গারা যদি এর মধ্যে ঢুকে যায়, কারণ ভেরিফিকেশন লাগাতে, ভেরিফিকেশনে বুঝতে পারতাম যে এটা রোহিঙ্গা, কাজে তারা আমরা পাসপোর্ট দিতাম না। তো আমরা ঠিক করলাম যে না, সেটা UNHCR যারা রোহিঙ্গাদের দেখাশোনা করে, যারা তাদের ডেটাবেস আছে,
তাদের ডেটাবেস থেকে সব জানবে যে ওটা দেওয়া মাত্র ওই নম্বর ওর এনআইডি দেওয়ার মাত্রই বলবে যে ও তো এনআইডি নেই, এনআইডি ওটা বেজাল এনআইডি আছে, সে বেজাল এনআইডি অন্য জায়গায় চলে গেল। তো তখন তার ইয়েগুলো আছে, বায়োমেট্রিক্সটা আছে, বায়োমেট্রিক্সটা দিলেই সঙ্গে সঙ্গে বলবো যে এটা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার যেহেতু ওই দুটা ডেটাবেস কানেক্টেড হয়ে যাবে, এটাই এখন আমরা প্রক্রিয়া করছি, যে দুটো একত্র হয়ে যাবে। এটা দেওয়া মাত্রই সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে যে ওখানকার, তাহলে সেখানে পাসপোর্ট দেওয়ার পাসপোর্ট অথরিটি ঠিক করবে যে তুমি তো রোহিঙ্গা, তোমাকে আমরা দিতে পারলাম না। কাজে ওখানে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, যেহেতু টেকনোলজি আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ আমরা ওই পথে অগ্রসর হবো যাতে তোমাদের কাজগুলো সহজ হয়, আইডেন্টিফিকেশন সহজ হয়, যাতে আমরা অগ্রসর হতে পারি, সহজে অগ্রসর হতে পারি, যারা যারা আছে, কি আছে না আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য। কাজে বহু সম্ভাবনা আছে আমাদের এগুলো করার জন্য। আমরা শুধু এই কাজগুলো করি আনন্দে সহকারে করি, এগুলো কোনো কষ্ট সৃষ্টি করার জন্য করতেছে না, সবার আনন্দ। আমি আমার কাছে নিয়োজিত থাকি এই কাজে, কে কার পাসপোর্ট নেই, তার জন্য কোন গ্রামে যেতে হবে, তাতে আত্মীয় স্বজন বের করতে হবে, পুলিশ ভেরিফিকেশন, সেও একটা কঠিন কাজ। তোমাকেও যে ঝামেলার থেকে মুক্ত দিলাম, সে লোকটা ঝামেলার থেকে মুক্ত হয়ে গেল। টেকনোলজি ইউজ হলো, টেকনোলজি ইউজ করে আমরা অনেকগুলো কাজ এখন থেকে করতে আরম্ভ করব, এবং যেখানেই টেকনোলজির মোকাবিলা হবে দেখবে উৎসাহিত করবে যে ভাই ওভাবে এটাই ভালো, অনেক শান্তিতে থাকবেন, আর কোনো অসুবিধা হবে না, নিজের কাজগুলো করতে পারবে। অর্থাৎ ভূমিকা পালন করার জন্য আমাদের অনেক জিনিস আছে। পুলিশ বাহিনী হলো আমাদের কোর বাহিনী, যাতে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে যে আমাদের সংযুক্ত রাখে, মানুষের মনে উৎসাহ সৃষ্টি করে, আনন্দের সৃষ্টি করে, যে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, আমরা হেরে যাওয়ার জাতি না, আমরা জয় হওয়ার জাতি, আমরা পারবো, আমাদের সেই সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই, সেই কথাগুলো বলো। আজকে এই কথাগুলো বললাম, আরও ভবিষ্যৎ আরও হবে, এখন অনেক জিনিস জানতে পারলাম, এগুলো নিয়ে আমরা বসে যতটুকু করতে পারি, যাতে করে আমরা আমাদের কাজগুলো যে কয় মাস আমরা দায়িত্বে আছি, সেই কয় মাসে অন্তত আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের হাতে, কিন্তু আমাদের প্রতিটা দিন যেন আমরা মনে করি যে আমরা একত্রে সবাই মিলে বসে দেশের জন্য একটা কাজ করেছে, যেটা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা, তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কী করছি, তাদের কপালে কি সিল মেরে দিচ্ছি যে দল দেওয়ার কিছু দুঃখ ছাড়া কিছু নেই, নাকি তাদের দরজা খুলে দিচ্ছে যে তারা যেখানে ইচ্ছা পারে তারা যেতে পারে, তাদের সামর্থ্য দেখাতে পারে, তাদের অবস্থান দুনিয়ার সামনে তুলে ধরতে পারে, এবং সেটা পারার মতো জিনিস। আমাদের সামনের প্রজন্মদের বিষয়টা হল প্রযুক্তির জন্ম। এই প্রযুক্তি দিয়ে তারা কোথায় যে চলে যাবে আমরা চিন্তা করতে পারছি। আজকে যে ছোট্ট বাচ্চাটা আপনার ঘরে বড় হচ্ছে, দেখবেন যে সে কী যে কাণ্ড করে ফেলেছে তার 18 বছর বয়সে, 19 বছর বয়সে। আপনিও বুঝতে পারেন নাই, আপনার ফ্যামিলির কেউ বুঝতে পারেনি, সেও বুঝতে পারেনি, কিন্তু সে রাস্তা পেয়ে গেছে, যেহেতু প্রযুক্তি তার হাতে এসেছে। প্রযুক্তি একটা হলো যে আলাদিনের চেরাগের মতো, এটা যার হাতে গেছে সে এটা নিয়ে যে কোনো ইচ্ছা যে কোনো জিনিস করতে পারে। আমরা স্টারলিংকের কথা বলছি, যে স্টারলিংক আশা করি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। হয়ে গেলে দেখবেন যে ফার্স্ট ইন্টারনেট, খুব দ্রুত গতির ইন্টারনেট হয়ে গেলে এই বর্তমান যে ইন্টারনেট আছে তার তুলনায় এটা এত গতি, তাতে সমস্ত কিছু হাতের মুঠোয় চলে আসবে, মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় চলে আসবে, যে যা করতে চায়, আর কারোর জন্য অপেক্ষা করতে হবে। এটা তো একটা টেকনোলজি, এরকম বহু টেকনোলজি আরও আসতে থাকবে, যাতে আমাদের হয়তো একটু ধাক্কা খেয়ে এটা শিখতে হবে, কিন্তু বাচ্চারা জন্ম থেকে শিখে ফেলে। কেমনে শিখে, কে শেখায় আমরা জানতেও পারি না, কিন্তু সে শিখে ফেলছে সব কিছু। 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা সবাইকে শেখাতেছে কী হইতে পারে। তুমি পারবে না, আমার তো আমি করে দিচ্ছি, 1 সেকেন্ডের মধ্যে সে করে দিল। আমি ঘন্টা খানিক ধরে চেষ্টা করছি, এটা পারতেছে না, সে 1 সেকেন্ডের মধ্যে এটা করে দেয়। তার মধ্যে বিল্ট ইন একটা জিনিস আছে যেটা আমাদের মধ্যে নাই, আমরা পারি না, আমাদের জমানায় সেটা ছিল না বলে। এখন তার জমানায় এসছে, সেটাতে ওস্তাদ হয়ে গেছে। সেই জগতে চলতে থাকুক। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।